হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স জেনারেল বা পাশে পড়ছো ফার্স্ট সেমিস্টারে, তোমাদের যে MDC 1 বা MN 1 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, 15 নম্বরের প্রশ্ন 2024-25 সাজেশন অনুযায়ী। অধিকারের সংজ্ঞা দাও, অধিকার সম্পর্কিত তত্ত্বগুলি আলোচনা করো। এই প্রশ্ন নিয়ে বা এর অথবাদি ঘুরিয়ে আসতে পারে অধিকার সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তা প্রথমে দেখো অধিকারের সংজ্ঞা। প্রত্যেক ব্যক্তির মধ্যে যে অন্তর্নিহিত শক্তি রয়েছে তা কয়েকটি সুনির্দিষ্ট সুযোগ সুবিধা ছাড়া বিকশিত হতে পারে না। এই সুযোগ সুবিধাগুলি অধিকার নামে পরিচিত। অধ্যাপক হ্যারল্ড লেস্কির মতে অধিকার হলো সমাজ জীবনের সেই সব সুযোগ সুবিধা যেগুলি ছাড়া কোনো ব্যক্তি সাধারণভাবে তার ব্যক্তিত্বের প্রকৃষ্টতম বিকাশ ঘটাতে পারে না। অধিকারের সংজ্ঞা প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে বার্কার বলেছেন, অধিকার হলো ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের উপযোগী সেই সব সুযোগ সুবিধা যেগুলি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং সংরক্ষিত। বার্কারের বিশ্লেষণ অনুযায়ী দুটি শর্ত পূরণ করলে কোনো সুযোগ সুবিধাকে অধিকার হিসেবে গণ্য করা যেতে পারে। সুযোগ সুবিধাগুলি প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়ক হবে এবং সুযোগ সুবিধাগুলি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হবে। অধিকার সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব। অধিকার সম্পর্কিত তত্ত্বগুলির মধ্যে উল্লেখযোগ্য হল স্বাভাবিক অধিকারের তত্ত্ব, আইনগত তত্ত্ব, আদর্শবাদী তত্ত্ব, মার্ক্সীয় তত্ত্ব। প্রথমে রয়েছে স্বাভাবিক অধিকার বিষয়ক তত্ত্ব। স্বাভাবিক অধিকারের তত্ত্বটি হলো অধিকার সম্পর্কিত সবচেয়ে প্রাচীন মতবাদ। প্রাচীন গ্রিসের স্টোইক দর্শনে এবং রোমান অর্থনীতিবিদদের লেখায় স্বাভাবিক অধিকারের ধারণার প্রথম সন্ধান পাওয়া যায়। সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে রাষ্ট্রবিজ্ঞানী টমাস হবস, জন লক, জ্যাক রুশোর রচনায় স্বাভাবিক অধিকার সম্পর্কিত তত্ত্বের বিকাশ ঘটে। পরবর্তীকালে স্পেন্সার, গিডিংস, বেনথাম, মেরিটেইন, গ্রিন ও ল্যাস্কির লেখাতেও তত্ত্বটি সমর্থিত হয়। মূল বক্তব্য, যেসব অধিকার মানুষের সহজাত, যে অধিকারগুলি নিয়ে মানুষ জন্মগ্রহণ করে সেগুলিকে স্বাভাবিক অধিকার বলে। এই অধিকারগুলি সর্বজনীন ও চিরন্তন। স্বাভাবিক অধিকার মানুষের গায়ের রঙের মতো। জন্মসূত্রে মানুষ এই অধিকার লাভ করে বলে একে স্বাভাবিক বলা হয়। প্রাক সামাজিক ও প্রাক রাজনৈতিক এই অধিকারের উৎস রাষ্ট্র বা সমাজ কেউই নয়। এই কারণে সমাজ বা রাষ্ট্র স্বাভাবিক অধিকারের ওপর কোনো রকম বিধিনিষেধ বা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে না। স্বাভাবিক অধিকার সমস্ত রকম নিয়ন্ত্রণ মুক্ত। স্বাভাবিক অধিকার বলতে কোন কোন অধিকারকে বোঝাবে সেই সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীরা একমত না হলেও সাধারণভাবে জীবনের বা বাঁচার অধিকার, স্বাধীনতার অধিকার এবং সম্পত্তি ও সুখ স্বাচ্ছন্দ্যের অধিকারকে স্বাভাবিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেখো সমালোচকদের মতে স্বাভাবিক অধিকার শব্দটির কোনো সর্বজন গ্রাহ্য সংজ্ঞা না থাকায় কোনটি স্বাভাবিক অধিকার এবং কোনটি নয় সেই সম্বন্ধে আজ অবধি রাষ্ট্রবিজ্ঞানীরা একমত হতে পারেনি। তাছাড়া রাষ্ট্র সমাজ নিরপেক্ষ স্বাভাবিক অধিকারের ধারণা সম্পূর্ণ অবাস্তব কল্পনা। আইনগত তত্ত্ব। স্বাভাবিক অধিকার তত্ত্বের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে অধিকার সম্পর্কিত আইনগত তত্ত্বের উদ্ভব ঘটে। অনেকে মনে করেন সার্বভৌমকতার একাত্মবাদী ধারণা থেকে এই তত্ত্বের সৃষ্টি। বেনথাম, অস্টিন, সলমন্ড, রিচি প্রমুখ হলেন অধিকারের আইনগত তত্ত্বের প্রধান প্রবক্তা। মূল বক্তব্য। অধিকারের আইনগত তত্ত্বের মূল বক্তব্য হল রাষ্ট্র বহির্ভূত কোনো রকম অধিকারের অস্তিত্ব বাস্তবে থাকতে পারে না। যাবতীয় অধিকারের উৎস হল রাষ্ট্র। বেনথামের মতে অধিকার হলো আইনের সন্তান। রাইট ইজ দ্য চাইল্ড অব ল। বাস্তবে প্রচলিত আইনই হলো অধিকারের প্রকৃত ভিত্তি। অন্যদিকে প্রাকৃতিক আইন হলো নিছক একটি কাল্পনিক আইন। এই কারণে কাল্পনিক আইন থেকে যে অধিকারের জন্ম হয় তা প্রকৃতিও কাল্পনিক হয়। আইনগত মতবাদের প্রবক্তাদের মতে রাষ্ট্রের একটি মৌলিক আইনগত কাঠামো আছে যার সাহায্যে অধিকারের স্বীকৃতি ও সংরক্ষণের কাজ করা হয়। বস্তুত আইনের মাধ্যমে অধিকারের সৃষ্টি হয় বলে আইনের রদবদলের সঙ্গে অধিকারেরও রদবদল ঘটে। অধিকারের আইনগত তত্ত্বের প্রবক্তাদের বক্তব্য হলো অধিকার ভোগের জন্য নাগরিকদের রাষ্ট্রীয় আইনের প্রতি আনুগত্য দেখানো বাধ্যতামূলক। সমালোচনা। অধিকারের আইনগত তত্ত্বের সমালোচনা করে ল্যাস্কি বলেন অধিকার রাষ্ট্র কর্তৃক সৃষ্ট হয় না। রাষ্ট্র শুধুমাত্র অধিকারের স্বীকৃতি দেয় এবং তাকে সংরক্ষণ করে। আইনগত তত্ত্বে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়নি। সমালোচকরা এই বক্তব্যের প্রতিবাদ করে বলেছেন যে রাষ্ট্র যদি নাগরিকদের অধিকার খর্ব করে বা সকলের কল্যাণকারী অধিকারগুলিকে স্বীকৃতি না দেয় তাহলে ব্যক্তি অবশ্যই রাষ্ট্রীয় আইনের প্রতিরোধ করতে পারে। মার্ক্সবাদী সমালোচকদের মতে রাষ্ট্র ও রাষ্ট্রীয় আইন কখনোই শ্রেণী স্বার্থ মুক্ত হতে পারে না। দেখো এখানে প্রতিটা তত্ত্বের পিছনে কিন্তু সমালোচনা আছে। তোমাদের কাছে যদি মনে হয় নোটসটা বড় হচ্ছে তাহলে তোমরা সমালোচনার অংশটা বাদ দিয়ে লিখবে, তবে সমালোচনা লিখলে কিন্তু ভালো হয়, পারফেক্ট হয় অ্যান্সারটি। আদর্শবাদী তত্ত্ব। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে জার্মান আদর্শবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশের জন্য যে তত্ত্বের অবতারণা করেন তা থেকেই অধিকারের আদর্শবাদী তত্ত্বের জন্ম হয়। মূল বক্তব্য। অধিকারের আদর্শবাদী তত্ত্বের মূল বক্তব্য অনুসারে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য বাহ্যিক শর্তগুলি হল অধিকার।
জার্মান আদর্শবাদী দার্শনিক কান্ট ও ইংরেজ দার্শনিক গ্রিন ব্যক্তির অধিকারের নৈতিক মানদণ্ডে বিশ্লেষণ করতে গিয়ে এই মতবাদের অবতারণা করেছেন। কান্টের মতে নৈতিক দিক থেকে স্বাধীন ব্যক্তিকে প্রকৃত স্বাধীন ব্যক্তি বলা যেতে পারে। গ্রিনের মতে ব্যক্তির দাবি যখন সর্বজনীন কল্যাণ কামনায় নিয়োজিত হয় তখন তাকে প্রকৃত অধিকার বলা যেতে পারে। আদর্শবাদী দার্শনিকরা অধিকার ভোগ করার সঙ্গে কর্তব্য পালনের বিষয়টিকেও যুক্ত করতে চেয়েছেন। তাদের মতে একজন ব্যক্তির অধিকার ভোগের বিষয়টি তার কর্তব্য পালনের সঙ্গে শর্ত সাপেক্ষ। আদর্শবাদী দার্শনিকরা স্বাভাবিক অধিকার তত্ত্বের কঠোর সমালোচনা করে বলেন যে সমাজ ও রাষ্ট্র নিরপেক্ষ কোনো অধিকার বাস্তবে থাকতে পারে না। রাষ্ট্র একটি অখণ্ড সামগ্রিক সত্তা, ব্যক্তি তার অংশ মাত্র। সমালোচকদের মতে অধিকারের আদর্শবাদী তত্ত্বে ব্যক্তির ব্যক্তিত্বকে রাষ্ট্রের যূপকাষ্ঠে বলি দেওয়া হয়েছে। এই তত্ত্বের অন্যতম প্রবক্তা হেগেল যে সর্বাত্মক বা সর্বশক্তিমান আত্মসচেতন নৈতিক সত্তা বিশিষ্ট রাষ্ট্রের কথা বলেছেন তা আসলে ব্যক্তি স্বাধীনতা ও অধিকারের হন্তারক। এরপরে দেখো রয়েছে মার্ক্সীয় তত্ত্ব। এটি কিন্তু শেষ তত্ত্ব যেটা রয়েছে 4 নম্বর। অধিকার সম্পর্কে মার্ক্সীয় মতবাদ গতানুগতিক ও প্রচলিত দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র প্রকৃতির। রাষ্ট্র এবং আইন নিয়ে যে ব্যাখ্যা মার্ক্স দিয়েছেন তা থেকেই অধিকার সম্পর্কিত মার্ক্সীয় তত্ত্বের উৎপত্তি। মূল বক্তব্য অধিকারের মার্ক্সীয় তত্ত্বের মূল বক্তব্য হলো প্রতিটি সমাজে অধিকারের ধারণা সেই সমাজের অর্থনৈতিক বিন্যাসের সঙ্গে সামঞ্জস্য রেখে গড়ে ওঠে। উৎপাদন ব্যবস্থা হলো সমাজের মূল ভিত্তি। রাষ্ট্র, আইন, অধিকার প্রভৃতি উপরিকাঠামো এই ভিত্তির উপর নির্ভরশীল। উৎপাদন ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে উপরিকাঠামো পরিবর্তিত হয়। তাই মানুষের অধিকারের প্রকৃতি উৎপাদন পদ্ধতির সঙ্গে তার সম্পর্ক দ্বারা নির্ধারিত হয়। মার্ক্সের মতে শোষিত সমাজ ব্যবস্থায় শ্রেণী বৈষম্য থাকায় অধিকারের ক্ষেত্রেও বৈষম্য দেখা যায়। এই ধরনের সমাজে অধিকার মুষ্টিমেয় শাসক শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ থাকে। তাই বৈষম্যমূলক সমাজে অধিকার হলো শুধুমাত্র উৎপাদন ব্যবস্থা নিয়ন্ত্রণকারী মালিক শ্রেণীর অধিকার। একমাত্র শোষণহীন সমাজতান্ত্রিক সমাজে সংখ্যাগরিষ্ঠ মানুষের অধিকার রক্ষা করা সম্ভব হয়। মার্ক্সীয় অধিকার তত্ত্বের মূল ভিত্তি হলো অর্থনৈতিক অধিকার। মার্ক্সীয় তত্ত্ব অনুসারে অর্থনৈতিক অধিকার হলো অন্যান্য অধিকারের নির্ধারক। সমাজতান্ত্রিক সমাজে অর্থনৈতিক অধিকারের গুরুত্ব স্বীকার করে তাকে অগ্রাধিকার দেওয়া হয়। তার ফলে সব মানুষ সব অধিকার সমানভাবে ভোগ করার সুযোগ পায়। সমালোচনা অধিকারের মার্ক্সীয় তত্ত্ব ত্রুটিমুক্ত নয়। সমালোচকদের মতে মার্ক্সীয় তত্ত্বে অধিকারের প্রকৃতি বিশ্লেষণে শুধুমাত্র অর্থনৈতিক বিষয়ের উপর অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। বাস্তবে এটি ঠিক নয় বলে সমালোচকরা দাবি করেন। ব্যক্তির অধিকার বোধের পিছনে ধর্ম, আদর্শ ইত্যাদির অবদানও কম নয়। তাছাড়া মার্ক্সীয় তত্ত্বে রাজনৈতিক অধিকারের বিষয়টি সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে বলে অনেকে মনে করেন। বস্তুত মার্ক্সীয় তত্ত্বে ব্যক্তির চেয়ে সমাজের সমস্যা ও শ্রেণীগত সমস্যাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এর ফলে ব্যক্তি স্বাতন্ত্র্য ও ব্যক্তি স্বাধীনতা অবহেলিত হয়েছে। মূল্যায়ন অধিকার সম্পর্কিত উপরোক্ত তত্ত্বগুলি আলোচনার শেষে একথা বলা যায় যে অধিকারের প্রকৃতি উন্মোচনের তত্ত্বগুলির ভূমিকা তাৎপর্যপূর্ণ। এক, স্বাভাবিক অধিকার তত্ত্বের ঐতিহাসিক তাৎপর্য ভূমিকাকে অস্বীকার করা যায় না। সামন্ত সমাজের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে স্বাভাবিক অধিকারের মতবাদ অতীতে সামগ্রিক প্রতিবাদ হিসেবে কাজ করেছে। এমনকি বর্তমানেও জীবনের অধিকার ও স্বাধীনতার অধিকারকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। এরপরে দেখো রয়েছে অধিকারের আইনগত মতবাদের মূল্য অপরিসীম। আধুনিক সার্বভৌম জাতীয় রাষ্ট্রে এই মতবাদের বক্তব্য স্বীকৃতি অর্জন করেছে। একথা অনস্বীকার্য যে আইন হলো অধিকারের প্রধান উৎস। আইন কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত না হলে নাগরিকরা কোনো অধিকার ভোগ করতে পারেন না। তো এই ছিল অধিকারের সম্পর্কে বিভিন্ন যে তত্ত্বগুলো রয়েছে তার উপরে 15 বা 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে আলোচনা করলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।